ওকে, তাহলে আজকে আমরা বাচ্য পড়ব। বাচ্য, বাচ্য মানে কি? বাচ্য মানে হচ্ছে বচনীয়, বচনীয় যা বলার যোগ্য। কিন্তু এইটুকু বললে বাচ্য সম্পর্কে কিছুই বোঝা যায় না। বাচ্যের যেটা ব্যাকরণগত তাৎপর্য, সেটা সেটা হচ্ছে বাচন ভঙ্গি। বাচন ভঙ্গি অর্থাৎ বিভিন্ন বাচ্য হচ্ছে বিভিন্ন রকমের বাচন ভঙ্গি। একটা একটা বাচ্য একটা একটা বাচন ভঙ্গি। একটা ক্রিয়াকে আমি কিভাবে প্রেজেন্ট করব, একটা বাক্যকে প্রেজেন্ট করার সময় ক্রিয়াটাকে আমি কার অধীনে রাখবো, এটাই হচ্ছে বাচ্যের মূল ভান্ডার। যে ক্রিয়াটাকে আমি কার অধীনে রাখবো। দেখো, আমি একটা বাক্যের তিনটে উদাহরণ দিচ্ছি। তিনটে উদাহরণ তিন রকম হবে। কিরকম? দেখো, এক জায়গায় বলছি যে আমি পুস্তক পাঠ করিয়াছি। সাধু ভাষায় বললাম আমি পুস্তক পাঠ করিয়াছি, ঠিক আছে? তারপর হবে পুস্তক আমার দ্বারা পঠিত হইয়াছে, ঠিক আছে? আরেক জায়গায় বলছি আমার পুস্তক পাঠ হইয়াছে। এখানে আমি পুস্তক পাঠের তলায় বিশেষ করে মার্ক করছি, কারণ পুস্তকের পাঠ আমার একসঙ্গে জুড়ে আছে। পুস্তকের পাঠকে আমি একটা পদে পরিণত করেছি, পুস্তক পাঠ। দেখো লক্ষ্য করে, প্রথম বাক্যে আমি করিয়াছি, দ্বিতীয় বাক্যে পুস্তক হইয়াছে, তৃতীয় বাক্যে পুস্তক পাঠ হইয়াছে। ব্যাপারটা দেখো, আমি বলছি এখানে পুরো পঠিত হয়ে গেছে একসঙ্গে হবে, আর এখানে পাঠ করিয়াছি একসঙ্গে হবে। আমি পাঠ করিয়াছি, এখানে আমি উদ্দেশ্য, পাঠ করিয়াছি বিধেয়, পুস্তক হচ্ছে কি বিধেয়ের প্রসারক। তোমরা তো বাক্য পড়েছো, তাহলে পুস্তক হচ্ছে বিধেয়ের প্রসারক। আমি উদ্দেশ্য বিধেয় আগে ভাঙছি। বাচ্চে যাওয়ার আগে উদ্দেশ্য বিধেয় ভালো করে যদি না বুঝতে পেরেছো, বাচ্চা বুঝতে পারবে না। বাচ্চা গোটাটাই উদ্দেশ্য বিধেয়ের খেলা, ঠিক আছে? আর এই উদ্দেশ্য বিধেয়ের মাধ্যমে যদি বাচ্চা বোঝো একবার, তাহলে আর বাচ্চা কোনোদিন ভুল হবে না। এই জায়গাটা কিন্তু বাচ্চাকে পড়াই না, এই জায়গাটাকে বলেই না, একদম স্কিপ করে যায় পুরো। ফলে কি কোনো এটা হয়, বাচ্চা বুঝতে কেউ পারে না, কোনো বই লেখা নেই এটা, ঠিক আছে? দেখো কত ইজি জিনিস বাচ্চা বুঝতে পারবে। দেখো, আমি পাঠ করিয়াছি, আমি উদ্দেশ্য, পাঠ করেছি বিধেয়, পুস্তক হচ্ছে তার প্রসারক, বিধেয়ের প্রসারক। পুস্তক এখানে উদ্দেশ্য হয়ে গেল, পুস্তক উদ্দেশ্য হয়ে গেল, পঠিত হয়ে গেছে, বিধেয় হয়ে গেল, আর আমার দ্বারা বিধেয়ের প্রসারক হয়ে গেল, ঠিক আছে? আমার পুস্তক পাঠ, পুস্তক পাঠ তার হলো উদ্দেশ্য, পুস্তক পাঠ উদ্দেশ্য হলো, আমারটা কি হলো উদ্দেশ্যে প্রসারক হয়ে গেছে বিধেয়, ঠিক আছে? এই হয়ে যাচ্ছে এটা বরাবর সব সময়, এটা কি হবে সব সময়, এটা হবে অকর্মক ক্রিয়া। বামনদেব চক্রবর্তী যেটা বলেছেন যে ভাববাচ্যের সমাপিকের ক্রিয়াটি
সমাপিকা ক্রিয়া হইয়াছে সর্বদা অকর্মক। এইটাকে লোকে ভুল বুঝে ভাবে কি যে বোধহয় অকর্মক ক্রিয়া ছাড়া ভাববাচ্য করা যায় না, সব ভাববাচ্য অকর্মকেরই হয়, সকর্মকের ভাববাচ্য হয় না। বামনদেব তা বলেননি। বামনদেব বলেছেন যে ভাববাচ্যের সমাপিকা ক্রিয়াটি অলওয়েজ অকর্মক হবে, বাধ্য, উপায় নেই। হয় যায়, এগুলোই হচ্ছে ভাববাচ্যের সমাপিকা ক্রিয়া। যেমন তোমাকে দেখা গেছে, এই যে বাক্যটা তোমাকে দেখা গেছে, ভাববাচ্য, গেছে সমাপিকা ক্রিয়া, গেছে অকর্মক, ঠিক আছে। কিন্তু তোমাকে দেখা গেছে, তুমি তো কর্ম অ্যাকচুয়ালি কর্ম, কিন্তু তবু সমাপিকা ক্রিয়াটা সকর্মক করতে পারছে না ও, ঠিক আছে। তোমাকে দেখা, ওই দেখার মধ্যে ওই কর্মের প্রভাব সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। আমি পরে আসতে এই জায়গাটায় দেখো কর্তৃবাচ্যে কি হবে, এটা হচ্ছে কর্তৃবাচ্য। কর্তৃবাচ্যে কি হবে, যে প্রকৃত কর্তা, যে আসল কর্তা, সে থাকবে কোথায়? আচ্ছা, ক্যামেরার ফোকাস ঠিক আছে না নড়ছে? একটু বলবে। না না ঠিক আছে সব। নড়ছে না তো? কাছে ক্যামেরা থাকলে এটা হয় অনেক সময়। আচ্ছা দেখো কর্তৃবাচ্যে, হ্যাঁ লাইট লাইট থাকবে, লাইট থাকবে, লাইট থাকবে হবে। দেখো কর্তৃবাচ্যে, কর্তৃবাচ্যে কর্তা হবে বাক্যের উদ্দেশ্য, এবং সমাপিকা ক্রিয়াটি কি করে? সমাপিকা ক্রিয়াটি সবসময় উদ্দেশ্যকেই তো অনুসরণ করে। ব্যাপারটা দেখো, বাক্যের নিয়ম হচ্ছে বিধেয়টি উদ্দেশ্যকে অনুসরণ করবে, বিধেয় কি করবে? উদ্দেশ্যকে ফলো করবে। আর আমরা কি জানি যে ক্রিয়া কর্তাকে ফলো করবে, তা কিন্তু নয়। ক্রিয়া কর্তাকে ফলো করবে এমন কোনো নিশ্চয়তা নেই। ক্রিয়া কি? সমাপিকা ক্রিয়া কি? সমাপিকা ক্রিয়া হচ্ছে বাক্যের বিধেয়। আর জেনারেলি কর্তা কি হয়? বাক্যের উদ্দেশ্য হয়, তাই কর্তা ক্রিয়া কর্তাকে ফলো করে। কিন্তু আসল ফ্যাক্ট হচ্ছে যে সমাপিকা ক্রিয়ার দায় কর্তার প্রতি নয়, সমাপিকা ক্রিয়ার দায়বদ্ধতা হচ্ছে উদ্দেশ্যের প্রতি। কারণ সমাপিকা ক্রিয়া হবে বাক্যের বিধেয়, অলওয়েজ সমাপিকা ক্রিয়া সবসময় বাক্যের বিধেয় হয়। আর বিধেয় কি করে? উদ্দেশ্যকে অনুসরণ করে। এবার ব্যাপারটা যেটা সেই দেবরাজ ইন্দ্রের মতো, বুঝলে? দেবরাজ ইন্দ্রের গল্পটা জানো? ইন্দ্র একটা পোস্টের নাম, ইন্দ্র কোনো দেবতা নয় কিন্তু ফিক্সড। ইন্দ্র একটা পোস্ট, যে ইন্দ্রের চেয়ারে বসবে সেই ইন্দ্র হয়ে যাবে। যখন মহিষাসুর স্বর্গ দখল করেছিল তখন মহিষাসুর ইন্দ্র হয়ে গেছিল, এবং যে ইন্দ্রের যে স্ত্রী ইন্দ্রাণী, সে তখন মহিষাসুরের স্ত্রী হয়ে গেছিল। ব্যাপারটা হচ্ছে এই টাইপের, মানে এই উদ্দেশ্যে যে চেয়ারটা, সেই চেয়ারটাতে যে বসবে বিধেয় তাকে অনুসরণ করবে, বিধেয় তাকে, তার প্রতি সে দায়বদ্ধ। উদ্দেশ্যের জায়গায় সাধারণত কথা থাকে, ঠিক যেভাবে, ঠিক যেভাবে ইন্দ্রের পোস্টটায় জেনারেলি জিমুত বাহন থাকে, অর্থাৎ যে যিনি মেঘ বাহন, যিনি জিমুত যে দেবতা, উনি থাকেন ইন্দ্রের পোস্টে। এটা নিয়ম, কিন্তু গোলমাল হতেই পারে। গোলমাল যদি হয়ে যায়, যদি সূর্য যদি ইন্দ্রের চেয়ারে বসে যায়, তাহলে সূর্য হয়ে যাবে ইন্দ্রদেব, ঠিক আছে। ব্যাপারটা ওই টাইপের। কর্তারই উদ্দেশ্যের স্থানে জেনারেলি থাকার কথা, জেনারেলি কর্তাই উদ্দেশ্যের স্থানে থাকে, কিন্তু সব সময় থাকে না। কখনো কখনো কি হয়, কখনো কখনো কর্ম ওই উদ্দেশ্যের জায়গাটা দখল করে নেয়। যেমন পুস্তক আমার দ্বারা গঠিত হইয়াছে, কি হলো? পুস্তক তো কর্ম, কিন্তু উদ্দেশ্যের জায়গায় চলে এলো, এসে কি করলো? বাক্যটাকে চেঞ্জ করে দিল। এখন বাক্যটাকে চেঞ্জ করলো বটে, উদ্দেশ্যের স্থানে বসে গেল, শুধু উদ্দেশ্যের স্থানে বসলে চলবে না। উদ্দেশ্যের স্থানে বসার পর বাক্যের ভাবটা, অর্থটা যাতে এক থাকে, তার জন্য কি করতে হবে? ক্রিয়াতে উপযুক্ত পরিবর্তন ঘটাতে হবে। সরাসরি দেখো, আমি পুস্তক পাঠ করিয়াছি,
পুস্তক আমার দ্বারা পাঠ করিয়াছি এরকম বলতে হবে না। পুস্তক যেহেতু বাক্যের উদ্দেশ্য হয়ে গেছে, সেহেতু ক্রিয়াটাকে অ্যাকর্ডিংলি চেঞ্জ করতে হবে, অ্যাকর্ডিংলি চেঞ্জ করতে হবে, যাতে করে অর্থটা এক থাকে। ঠিক আছে, দেখো, আমি পুস্তক পাঠ করিয়াছি, পুস্তক আমার দ্বারা পঠিত হয়েছে, ব্যাপারটা একই, মানেটা একই দুটো বাক্যের, কিন্তু স্ট্রাকচার আলাদা। একটা স্ট্রাকচারে কর্তা উদ্দেশ্যের জায়গায় আছে, ক্রিয়াপদ সরাসরি তাকে ফলো করছে, আর একটা স্ট্রাকচারে কর্ম হয়ে গেছে উদ্দেশ্য, আর ক্রিয়াপদ যে একটু পাল্টে গিয়ে সেম মিনিং বোঝাচ্ছে, একই অর্থ বোঝাচ্ছে। আবার এখানে ভাববাচ্য আরেকটু বলবে, সেখানে কি হবে বলো তো? কর্তা কর্ম কেউ কেউ উদ্দেশ্য হবে না, ওই ক্রিয়ার পেট থেকেই, ক্রিয়াপদটার পেট থেকে একটা বিশেষ্য বেরোবে। বুঝো ব্যাপারটা? ক্রিয়াপদের পেট থেকেই একটা বিশেষ্য বেরোবে, নতুন বিশেষ্য, এবং সেই বিশেষ্যটা হবে বাক্যের উদ্দেশ্য। কিরকম? আমার পুস্তক পাঠ, আমার পুস্তক পাঠ, আমারটাকে সম্বন্ধ পদ হয়ে গেল, আমার পুস্তক পাঠ, এই পুস্তক পাঠটা হয়ে গেল উদ্দেশ্য, হয়ে আছে বিধেয়। তার মানে যেমন মনে হচ্ছে যে পুস্তক পাঠ নিজেই হয়েছে, কিন্তু পুস্তক পাঠটা কার? কর্তার। যেমন আমার খাওয়া হয়েছে, মনে হচ্ছে না খাওয়া নিজেই হয়েছে, কেউ খায়নি, আমার খাওয়া হয়েছে, খাওয়াটা কার? খাওয়াটা আমার। এইটুকু বলে কর্তাকে জায়গা দিয়ে দেওয়া হলো, কর্তাকে সম্বন্ধ পদে জায়গা বসিয়ে একটা জায়গা দিয়ে দেওয়া হলো। দেখো আরো কিছু উদাহরণ দিই, কিছু উদাহরণ দিলে আর ভালো করে বোঝা যাবে। দেখো এইবার লক্ষ্য করো, আমি কর্তৃপক্ষের সংজ্ঞা বলবো প্রথমে। কর্তৃপক্ষের সংজ্ঞাটা লেখো যে বাচ্চে কর্তাই প্রাধান্য পায় এবং সমাপিকা ক্রিয়াটি কর্তাকে অনুসরণ করে, তাকে কর্তৃবাচ্য বলে। এবারে তো এটা সংজ্ঞাটা বললাম, কিন্তু তোমরা বুঝতেই পারছো যে এই সংজ্ঞাটা আমি যেটা বোঝালাম এতক্ষণ ঠিক সেটা নয়, একটু আলাদা। আসলে এই সংজ্ঞাটি বইয়ে থাকে, এই সংজ্ঞাটি বহুল প্রচলিত, কিন্তু দেখো এই সংজ্ঞার মধ্যে আমার সংজ্ঞাটা কিন্তু, আমার ব্যাখ্যাটা কিন্তু লুকিয়ে আছে। কর্তায় প্রাধান্য পায় মানে কর্তা উদ্দেশ্য হয় বাক্যে, আর সমাপিকা ক্রিয়াটি কর্তাকে অনুসরণ করে। কেন অনুসরণ করবে? সমাপিকা ক্রিয়া কি দায় লেগেছে যে কর্তাকে অনুসরণ করতে হবে? কারণ সমাপিকা ক্রিয়া নিয়মে বাধ্য, সমাপিকা হচ্ছে বাক্যের বিধেয়, আর বিধেয় কাকে অনুসরণ করবে? উদ্দেশ্যকে। যে বাক্য প্রধান প্রাধান্য পাচ্ছে সে হচ্ছে উদ্দেশ্য, তার উদ্দেশ্যকে অনুসরণ করতেই হবে। ঠিক আছে, এই হলো করতে পারছো। এইবার এটা আমি সমস্যা নেই, করতে পারছো সবাই জানে, বুঝতেও পারছো সহজে। করতে পারছো কি বলবো? ডাইরেক্ট করতে পারছে, একদম সরাসরি কর্তা কাজ করছে, এটা বোঝা যাবে যে কর্তা কাজ করছে। কর্ম পাচ্ছে কি হবে? মনে হবে কর্ম নিজে কাজ করছে, কর্তা কিছু করছে না। যেমন দেখো, রাবণ রাম কর্তৃক নিহত হন, রাম কর্তৃক নিহত হন। লোকটি জনতা কর্তৃক প্রহৃত হলো, লোকটি জনতা কর্তৃক প্রহৃত হলো। রাবণ
বাক্যের অ্যাকচুয়ালি কর্ম, রাবণ তো কর্তা না, কর্তা রাম। তাকে কোথায় ঢুকিয়ে দিয়েছেন? কর্মের জায়গায়। কর্মের জায়গায় রাম কর্তৃক, রামের দ্বারা নিহত হন। কে নিহত হন? প্রশ্ন আসবে, কে নিহত হন? যদি ক্রিয়াকে প্রশ্ন করি, কে নিহত হন? রাবণ। তাহলে বাক্যের কর্তা কে? বাক্যের আপাত দৃষ্টিতে কর্তা তাহলে রাবণ। প্রকৃত সম্পাদক কর্তাকে? রাম। রাবণকে আমরা কি বলবো? এই ধারণাতে, এই কনসেপ্টে, নতুন কনসেপ্টে থেকে বলা হচ্ছে অসম্পাদক কর্তা। অসম্পাদক কর্তা। দেখো, রাবণ অসম্পাদক কর্তা, বাক্যে কর্তার জায়গায় আছে, নিহত হন ক্রিয়ার কর্তা রাবণই, তাই রাবণকে বলবো অসম্পাদক কর্তা। কারণ যে নিহত হবে সে কিছু করছে না, সে সম্পাদনা করছে না কাজের, সে গাঠনিক দিক থেকে, বাক্যের গাঠনিক দিক থেকে বাক্যের কর্তা হয়ে গেছে। বোঝা গেল ব্যাপারটা? গঠনের দিক থেকে বাক্যের কর্তা হয়েছে। এবার এই যে ক্রিয়াটি, এই ক্রিয়াটি নিহত হন, এ ধাতু কি বলতো? ধাতু কি হবে বনশ্রী? নিহত হ। নিহত হ। হ্যাঁ কাকু। নিহত হ, এই ক্রিয়াটা ধাতু। বুঝতে পারলি ভাষাটা? নিহত হ। বুঝতে পারলি বনশ্রী? নিহত হ হ্যাঁ ধাতু। হ্যাঁ বুঝতে পেরেছি। নিহত হ ধাতু হবে। দেখো দেখ, এটাকে আমি যুক্ত ধাতু বলবো? এটাকে যুক্ত ধাতু বলবো কি? যুক্ত ধাতু বলবো না, এটার আলাদা নাম আছে। এটা কি বলে? কর্মবাচ্যের ধাতু। হুম। এটাকে আলাদা আলাদা সেন্টেন্স ফেলা হচ্ছে, কর্মবাচ্যের ধাতু। তবে এই কর্মবাচ্যের ধাতুগুলো যুক্ত ধাতু মতোই। সুনীতি কুমার চট্টোপাধ্যায় যদিও কর্মবাচ্যের ধাতু অন্যরকম দেখিয়েছেন, অন্য দেখিয়েছেন আপ্রত্যয় যোগে। যেমন চাঁদ, একটু থামি, হ্যাঁ, খুব চাঁদ আজ সুন্দর দেখাচ্ছে। চাঁদ কি? কর্ম। দেখাচ্ছে কি? ক্রিয়াপদ। চাঁদটি দেখো উদ্দেশ্য। ঠিক আছে? তাহলে এটি হচ্ছে, এটিও কর্মবাচক ধরনের, আর এটি হচ্ছে কর্মবাচ্যের ধাতু। দেখো, চিনতে কোনো অসুবিধা হবে না, কারণ আমি ভান্ডারটা বলে দিয়েছি যে কর্ম যদি বাক্যের উদ্দেশ্যের জায়গায় থাকে এবং ক্রিয়াপদ যদি, যদি কি করবেই, ক্রিয়াপদ তখন তাকে অনুসরণ করবে, স্বাভাবিক ক্রিয়া, তখন সেটি হবে কি বাচ্য? কর্মবাচ্য। তাহলে কর্ম ক্রিয়াকে কন্ট্রোল করবে, কর্ম উদ্দেশ্যের স্থানে থাকবে, আর ক্রিয়াটি হয়ে যাবে কর্মবাচ্যের। তাহলে ব্যাপারটা বোঝা গেল এই পর্যন্ত? এইবার এবার কি আমরা ভাববাচ্যে যেতে পারি? কর্মবাচ্য মোটামুটি বোঝা গেছে? স্যার কর্মবাচ্যের সংজ্ঞাটা বলে দিন একবার। বলছি, স্যার এটা তো আগেরটার মতোই হবে, আগেরটাই কর্তা ছিল আর এটাই কর্ম হবে, তাই তো? হ্যাঁ ওইটুকুই পাল্টে যাবে, আর কিছু চেঞ্জ হবে না, একই রকম হবে। সীমা কর্মবাক্যের লিখে নেবে, সীমা আগের সময়টা লিখে নাও, আচ্ছা ঠিক, শুধু হ্যাঁ স্যার ঠিক শুধু আছে। কথা ছেড়ে কর্ম লিখবে। ঠিক আছে? হ্যাঁ স্যার লিখে নিয়েছি। হুম হুম হুম। ওকে। এইবার কর্মবাচ্যের আরেকটা জিনিস তোমাদের আমি বলে দিই, আরেকটা জিনিস বলে দিই। কর্মবাচ্যে যেটা ঘটবে, কর্মবাচ্যে যেটা হয়, কর্মবাচ্যে ক্রিয়াপদের যে রূপান্তরটা হয়, ওই রূপান্তরটা বোঝার দরকার আছে। কি হয়? লোকটি জনতার দ্বারা প্রভাবিত হলো। এর কর্তৃপক্ষ কি? লোকটি জনতাকে, জনতা লোকটিকে প্রহার করলো, কিছু কর্তৃপক্ষ। কর্মবাচ্য হলো লোকটি জনতার দ্বারা প্রভাবিত হলো, প্রকৃত কর্তা দ্বারা অনুসর্গ যোগে করণের জায়গায় চলে আসছে। আর প্রকৃত কর্ম শূন্য বিভক্তি নিয়ে কোথায় চলে আসছে? উদ্দেশ্যের জায়গায় চলে আসছে। তো এইখানে একটা ব্যাপারে আমি বলে দিই,
যে কর্ম পাচ্ছে, কর্মের বিভক্তিটি অর্থাৎ প্রকৃত কর্ম যেটি তার বিভক্তি অবশ্যই শূন্য হবে, অবশ্যই শূন্য হবে। বুঝতে পেরেছ? যদি তা না হয়, যদি তা না হয় তাহলে এই কর্মবাচ্য সফল হবে না। কেন না? দেখো, কর্মবাচ্যে কর্মটি কি করে? কর্মবাচ্যে কর্মটি কর্তার জায়গা দখল করে। এবার কর্তার জায়গা দখল করছে, প্রকৃত কর্তা তো নয়, প্রকৃত কর্তা তো নয়, সে কর্তার ছদ্মবেশ ধারণ করছে। এবার ছদ্মবেশ ধারণ করতে গেলে অবশ্যই কি করতে হবে বলতো? ছদ্মবেশ ধারণ করতে গেলে অবশ্যই তোমাকে তার রূপটা, যেটা বলছিলাম যে কর্মবাচ্যে কর্মটি কর্তার স্থানে বসে যায়, শুধু স্থানে বসে না, তার পোশাকটাও পরে নেয়, কর্তার পোশাকটা পরে নেয়। কর্তার নর্মাল পোশাক কি বলতো? শূন্য বিভক্তি। এটা হচ্ছে কর্তার নর্মাল পোশাক। কর্তা এই পোশাকই সাধারণত থাকে। যেমন রবীন্দ্রনাথের নর্মাল লুক কি? দাড়ি টাড়ি থাকবে, এটা রবীন্দ্রনাথের নর্মাল লুক। এবার আমি যদি কোনো একটা নাটকে রবীন্দ্রনাথ সাজতে চাই, আমি তো রবীন্দ্রনাথ নই, আমি যদি সাজতে চাই রবীন্দ্রনাথ, কি করতে হবে আমাকে? আমার অবশ্যই দাড়িটা লাগাতে হবে। কিন্তু দাড়িটা না লাগাই, আমাকে রবীন্দ্রনাথ বলবে? কেউ রবীন্দ্রনাথ বলে মানবে? বা সেটা কি মানে গ্রহণযোগ্য হবে রবীন্দ্রনাথ হিসেবে? হবে না, কারণ আমি তো অরিজিনালি রবীন্দ্রনাথ নই। এবার রবীন্দ্রনাথ স্বয়ং যদি দাড়িটাকে সেভ করে নিলাম পুরো, তাতে কি ওনাকে রবীন্দ্রনাথ বলে স্বীকার করতে কারো অসুবিধা হবে? হবে কি? হবে না, কারণ উনি তো সত্যি রবীন্দ্রনাথ। উনি দাড়ি কেটে দিলেও রবীন্দ্রনাথ, না কেটে দিলেও রবীন্দ্রনাথ। তাহলে রবীন্দ্রনাথের নিজের ক্ষেত্রে স্বয়ং যেখানে রবীন্দ্রনাথ থাকবেন সেইখানে দাড়িটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু রবীন্দ্রনাথের রোল যখন কেউ প্লে করবে তখন দাড়িটা গুরুত্বপূর্ণ, তখন দাড়িটা মাস্ট। এই কর্মবাচ্যে এটাই ঘটে। কর্মবাচ্যে কি হয়? কর্ম কর্তার জায়গায় চলে আসে। প্রকৃত কর্তৃপাচ্যে কর্তায় শূন্য বিভক্তি নাও হতে পারে, কর্তৃপাচ্যে কর্তায় শূন্য বিভক্তি নাও হতে পারে, কিন্তু কর্মবাচ্যে কর্মটিকে শূন্য বিভক্তি দিতেই হবে, কারণ ও হচ্ছে নকল কর্তা, ও তো আসল কর্তা নয়, ও নকল কর্তা। ফলে নকল কর্তায় তির্যক বিভক্তি চলবে না। নকল কর্তায় অলওয়েজ কর্তার যেটি অরিজিনাল বিভক্তি অর্থাৎ শূন্য বিভক্তি সেটি দিতে হবে। তাই কর্মবাচ্যের কর্তায় সব সময় শূন্য বিভক্তি হয়। ঠিক আছে? এটা কে বিভক্তি কোনো মতেই দেওয়া যাবে না। কর্মে সাধারণত কে বিভক্তি থাকে, কে বিভক্তি দেওয়া যাবে না, এটা মনে রাখবে, এটা লিখেও রাখবে। আরেকটা জিনিস ঘটবে, ক্রিয়া পদ্ধতির, আমি কি বলেছিলাম যে ক্রিয়া পদ্ধতির একটি পরিবর্তন ঘটবে কর্মবাচ্যে, ক্রিয়াটির একটি চেঞ্জ আসবে। চেঞ্জটি কেমন হবে? চেঞ্জটি হবে মূল ক্রিয়াটিকে বিশেষণে পরিণত করা হবে, ইন জেনারেল, ইন জেনারেল। ঠিক আছে? কি ধরনের বিশেষণ? ক্রিয়াজাত বিশেষণ, ক্রিয়াজাত বিশেষণ। ক্রিয়াজাত বিশেষণ কিভাবে হয়, কতভাবে হয়? দেখো, এই যে প্রপূর্বক হ্রিযুক্ত কয়টা প্রত্যয় সময় কি হলো? প্রহৃত। ঠিক আছে? প্রপূর্বক দাযুক্ত কয়তো সময় কি হবে? প্রদত্ত। তৎসম শব্দ হলে, তৎসম শব্দ হলে এইভাবে হবে। ঠিক আছে? তৎসম ক্রিয়াগুলো যদি হয় এইভাবে, প্রহার করলো টাইপের যে যুক্ত ক্রিয়াগুলো সংস্কৃতের আছে, মানে সংস্কৃত থেকে যে ক্রিয়াগুলো আমরা নিয়েছি, যুক্ত ক্রিয়াগুলো তৈরি করেছি তৎসম শব্দযোগী, ওইগুলোর ক্ষেত্রে এরকম হবে। প্রহার করলো প্রহিত হলো, দান করলো প্রদত্ত হলো। ঠিক আছে? এইভাবে
আর বাংলার যেগুলো একটা পদ্ধতি আছে, নিজস্ব পদ্ধতি, সেটা হচ্ছে আ প্রত্যয় যোগ। আ প্রত্যয় যোগ কিন্তু বিশেষণ এবং বিশেষ্য দুটোই তৈরি হয়। কি হবে? যেমন খা প্লাস আ সমান খাওয়া, এটা হচ্ছে একটা বিশেষণ, এটা একটা ক্রিয়াজাত বিশেষণ। আবার এটা ক্রিয়াজাত বিশেষ্য, তোমাদের আমি পড়িয়েছি। কোথায় বিশেষ্য কোথায় বিশেষণ সেটা কিন্তু বুঝতে হবে। এই জায়গাটা হচ্ছে সব থেকে বাচ্চার ট্রিকি জায়গা। এই এখানটা খাওয়া আমি কোথায় বিশেষ্য? হ্যাঁ এখানটা বলো। বুঝতে পারলাম না আমি, এখানটা আমি বুঝতে হ্যাঁ পারলাম না। বুঝতে পারবি। হ্যাঁ বুঝতে পারবি না তো, বুঝতে না পারে কথা। তো আমাদেরকে এগুলো সেটা আমি বলি। বৈশিষ্ট্যের আকারে 5টা বৈশিষ্ট্য লেখানো হয়েছিল আমাদেরকে, কিন্তু এরকম ভাবে বোঝানো হয়নি তখন। আমি দেখাচ্ছি দেখ, এবার আমি দেখাচ্ছি দেখ, দেখ কিভাবে হবে। বা কর্ম বাচ্চার গঠনটা আমি কিভাবে করবো আর ভাব বাচ্চার গঠনটা কিভাবে করবো, দুটো বাচ্চারই আমি গঠন দেখাবো। ঠিক আছে? খুব পাতি বাংলায় আমি বলছি, ভাত আমার দ্বারা খাওয়া হয়েছে। দেখ, প্রথম কথা বলেছি এইভাবে কিন্তু বাঙালিরা কথা বলে না, এইভাবে বাঙালিরা কথা বলে না। ঠিক আছে? তাই একদম পাতি বাংলাতে অনেকে কর্মবাচ্যের অস্তিত্ব স্বীকার করে না, বা খুব মানে খুব সংকীর্ণ ক্ষেত্রে আছে কর্মবাচ্যের অস্তিত্ব, খুব সংকীর্ণ, নেই একেবারে বলবো না, আছে। কিন্তু এই যে ভাত আমার দ্বারা খাওয়া হয়েছে, এটা হচ্ছে একদম পাতি বাংলার কর্মবাচ্যের স্ট্রাকচার। সেখানে কি হয়েছে, ভাত হচ্ছে উদ্দেশ্য আর খাওয়া হয়েছে গোটাটা হচ্ছে ক্রিয়া। আর এই খাওয়াটা হচ্ছে বিশেষণ। খাওয়াটা কি হয়েছে? বিশেষণ। কেমন বিশেষণ? এটা কি হবে, যে তোমার খাওয়া থালায় আমি খাবো। এই যে খাওয়া থালা, খাওয়াটা কি বিশেষণ, এইটা এখানে। এখানে ঠিক আছে? পাখিতে খাওয়া, পাখিতে খাওয়া পেয়ারা, এই খাওয়াটা কি? খাওয়া বিশেষণ। এইটা বিশেষণ। হুম, আধ খাওয়া, আধ খাওয়া খাবার, এই খাওয়াটা কি? বিশেষণ। বিশেষণ। হুম, ঠিক আছে? ওই খাওয়াটা কর্মবাচ্যে আছে, ওই খাওয়াটা। কোন খাওয়াটা? এই বিশেষণ খাওয়াটা। আর বিশেষ্য খাওয়াটা আসবে কোথায়? ভাব বাচ্চে। যেমন আমার খাওয়া হয়েছে, আমার খাওয়া হয়েছে, এই খাওয়া কি এই খাওয়ার সঙ্গে এক? এই দুটো খাওয়া কি এক না আলাদা? এই খাওয়াটা বিশেষ্য আর এই খাওয়াটা বিশেষণ। আমি দেখালাম এটা কোন বিশেষ্যটা, অন্য বাক্য উদাহরণ দিই। বেশি খাওয়া ভালো নয়, বেশি খাওয়া ভালো নয়, এই যে খাওয়া এটা হচ্ছে এইটা। আর তো আজ খাওয়া খাবার, তোমার খাওয়া থালা, এই খাওয়াটা হচ্ছে এইটা। ঠিক আছে? হুম, খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, খাওয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই যে খাওয়া, এই খাওয়াটা বিশেষ্য, সেই খাওয়াটা এখানে আছে, হ্যাঁ। ভাব ভাবতে আছে। ঠিক আছে? এবার প্রশ্ন হবে, এবার প্রশ্ন হবে যে আমি বুঝবো কি করে কোনটা ভাব বাচ্চ কোনটা আমি কর্ম বাচ্চ? বুঝবো কিভাবে যে কোন খাওয়াটা বিশেষ্য আর কোনটা বিশেষণ? হ্যাঁ, এটা বোঝার জন্য এটা বোঝার জন্য আমাকে দেখতে হবে কর্মটা কোথায় আছে। আচ্ছা, দেখতে হবে কর্ম কোথায় আছে। কর্মটা যদি বাক্যের উদ্দেশ্যের জায়গায় থাকে তাহলে এটা কি হবে, এটা বিশেষণ হবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাকে মূলত চিনতে হবে, মূলত বাচ্চাটা চিনতে হবে কর্মের উপস্থিতিটা দেখে।
কর্ম কোথায় আছে? আচ্ছা, আর দিন বলছি, ভাব পাচ্ছে যেটা ঘটবে, যদি ভাব পাচ্ছে কর্ম থাকে, যেমন এটা আমি যদি বলতাম যে এই যে এটা খাওয়াটাকে যদি ভাত খাওয়া বলতাম, যে আমার ভাত খাওয়া হয়েছে, এটা ভাব পাচ্ছ। আমার ভাত খাওয়া হয়েছে, এটা ভাব পাচ্ছ। এটাকে কেউ এটাকে কেউ কর্মবাচ্য বললে সে তার বাচ্চা সম্পর্কে বেশি ধারণা নেই। ঠিক আছে, কেন বলছি আমার ভাত খাওয়া হয়েছে? ভাত কর্ম, কিন্তু এই ভাতের মাঝে হাইফেন দিই আর না দিই, ভাত আর খাওয়ার মাঝে ভাত কিন্তু খাওয়ার সঙ্গে জুড়েই আছে। আমরা কখনোই এটা বলি না, মানে যখন বাক্যের গুচ্ছ যদি আমরা ভাঙতে যাই, তাহলে আমার ভাত একটা অংশ আর খাওয়া হয়েছে একটা অংশ, এরকম কি? না। বাক্যের যদি আমরা উপাদান ভাঙি, যদি বাক্যটাকে আমরা পদগুচ্ছে যদি ভেঙে দিই, তাহলে কি হবে? আমার ভাত খাওয়া হয়েছে, আমার ভাতটা কিন্তু আমার নাও হতে পারে, ভাতটা তোমারও হতে পারে, ঠিক কিনা? খাচ্ছি আমি, খেয়েছি আমি, তার মানে কখনোই নয় যে আমার ভাত খাওয়া হয়েছে। ভাত আমার নাও হতে পারে, খাওয়াটা আমার। ঠিক আছে, খাওয়াটা কার? খাওয়া আমার, ভাত কেন? তাহলে আমার ভাত নয়, আমার ভাত খাওয়া, এটা বুঝতে হবে। দেখো, ভাব বাচ্চে যদি কর্ম থাকে, তাহলে এই জায়গাটা বুঝবে যে আমার কি, আমার খাওয়া না আমার ভাত। বুঝে যাচ্ছে? হুম। আর আমার সাথে রিলেশনটা কার, খাওয়ার না ভাতের? আমার খাওয়া। খাবার। তাহলে ভাতটা কেন আসছে? ভাত আছে তো, ভাতটাকে ফেলবো কোথায়? তাহলে ভাতটা কি করলাম, খাওয়ার পিছনে জুড়ে দিলাম। যে খাওয়াটাকে কি করলাম, একটু মডিফাই করে নিলাম। শুধু খাওয়া নয়, এটা 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 হচ্ছে ভাত খাওয়া, খাওয়া না, ভাত খাওয়া। তাহলে এই যে ভাত খাওয়া, এই ভাত খাওয়া পুরোটাই ক্রিয়া। ক্রিয়ার ভাব কি? খাওয়াটা, এটা ক্রিয়াভাবের নিজস্ব। আর তার সঙ্গে ভাতটাকে জুড়ে দিলাম, জুড়ে কি হলো, একটা জটিল কমপ্লেক্স একটা সমাজবদ্ধ বিশেষ্য পেলাম, যার পূর্বপদী কি আছে? ভাত, পরপদী কি আছে? খাওয়া। পূর্বপদী কি? সমাজ, ভাতকে খাওয়া, ভাত খাওয়া। ঠিক আছে, ভাতকে খাওয়া, ভাত খাওয়া। লুচিকে ভাজা, লুচি ভাজা, এই সেটা আমার ভাত খাওয়া হয়েছে। এটি হচ্ছে একটা আইডিয়া ভাব বাচ্চ। বাংলাতে সাধারণভাবে আমরা এই বাক্যগুলোকে হয় করতে পারছে বলি, নয় ভাব পাচ্ছে বলি, কর্ম পাচ্ছে বলি না। এই বাক্যগুলোকে আমার ভাত আমার দ্বারা খাওয়া হয়েছে, এভাবে কি আমরা বলি? এটা বাস্তবে বলি না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রগুলোতে বাংলায় কর্মবাচ্য অনুপস্থিত, কর্মবাচ্য নেই, সবসময় ভাব পাচ্ছ এগুলো। ঠিক আছে, এবার আরেকটা কন্ডিশন বলি ভাব পাচ্ছে, সেটা হচ্ছে যদি দেখতে পাও যে কর্মে কে বিভক্তি আছে, কর্মে যদি কে বিভক্তি পেয়েছো, তাহলে তাকে আর কিন্তু কর্মবাচ্য বলা যাবে না। যেমন তোমাকে আজ সুন্দর দেখাচ্ছে, তোমাকে আজ সুন্দর দেখাচ্ছে, এই তোমাকে মনে হচ্ছে, তোমাকে বাক্যের উদ্দেশ্য মনে হচ্ছে কি? না স্যার। না, না বাক্যের উদ্দেশ্য নয়। বাক্যের উদ্দেশ্য হতে গেলে, এটার উদ্দেশ্য হতো, তাহলে তোমাকে দেখাচ্ছে, দেখো কেন উদ্দেশ্য নয় আমি বলে দিচ্ছি, একদম প্রমাণ করে দিচ্ছি। দেখো, এটা উদ্দেশ্য নয়। তোমাকে কোন পুরুষ বলো? মধ্য মধ্যম। পুরুষের। মধ্যম পুরুষ। আচ্ছা এটা তোমার থেকে আমি দিয়ে দিলাম। আচ্ছা বলো, আমাকে আজ সুন্দর দেখাচ্ছে, তো আমাকে আজ কেমন দেখাচ্ছে?
আমাকে আর সুন্দর দেখাচ্ছে বা আমাকে আর কেমন দেখাচ্ছে? আমাকে আর তোমরা তো দুটো আলাদা আলাদা পুরুষ, দুটো আলাদা পুরুষ, ঠিক আছে? তো এই দুটো আলাদা পুরুষ হলেও ক্রিয়াপদে দেখো কোনো চেঞ্জ নেই। ক্রিয়াপদের ঘটনা চেঞ্জ দেখতে পাচ্ছ? যদি এটা উদ্দেশ্য হতো তাহলে এটা পাল্টে যেত। উদ্দেশ্যের পুরুষ যদি পাল্টে যায়, বিধেয় ক্রিয়ার গঠন পাল্টে যায়। এটা ভাষা বেসিক নিয়ম। তার মানে এখানে সুন্দর দেখাচ্ছে এই যে ক্রিয়া, এই ক্রিয়া স্বয়ং সম্পাদিত হচ্ছে, স্বয়ং সম্পাদিত হচ্ছে, ঠিক আছে? স্বয়ং সম্পাদিত হচ্ছে ক্রিয়াটা। এই ভাববাচ্যের বৈশিষ্ট্য এটাই যে ক্রিয়াকে মনে হবে যে স্বয়ং সম্পাদিত হচ্ছে, কারণ এখানে ক্রিয়ার ভাবই প্রাধান্য পায়, তাই তো ভাববাচ্য, ভাব প্রাধান্য পাবে। তাহলে এখানে কি সুন্দর দেখানোর যে ভাব, ওই ভাবই প্রাধান্য পাচ্ছে। কর্তা এখানে, কর্ম এখানে প্রাধান্য পাচ্ছে না। কর্ম প্রাধান্য পেলে এই ক্রিয়াকে কর্মের পুরুষ অনুসরণ করতো। আমাকে সুন্দর দেখাচ্ছে, তোমাকে সুন্দর দেখাচ্ছে, রামকে সুন্দর দেখাচ্ছে, তোমাকে তাকে সুন্দর দেখাচ্ছে, দেখাচ্ছে, ক্রিয়ার কোনো পরিবর্তন নেই। পুরুষ পাল্টে গেলেও, পুরুষ পাল্টে গেলেও যদি ক্রিয়া না পাল্টায়, কর্ম এবং কর্তা, কর্ম এবং কর্তার পুরুষ পাল্টে গেলেও, দেখো ভেবে দেখো, কর্ম এবং কর্তার পুরুষ পাল্টে গেলেও যদি ক্রিয়ার রূপ না পাল্টায়, তার মানে কর্ম এবং কর্তা সেখানে প্রাধান্য পাচ্ছে না, তখন সেটা ভাববাচ্য হবে। একটা কথা মনে রাখবে, ভাববাচ্যের ক্রিয়ার গঠন কখনো পুরুষ অনুসারে বদলায় না। ভাববাচ্যের ক্রিয়ার গঠন কখনো পুরুষ অনুসারে বদলাবে না। চেঞ্জ করে দেখে নেবে পুরুষটা, সব পুরুষ চেঞ্জ করে দেখে নেবে, দেখবে ক্রিয়াপদটা পাল্টাচ্ছে কিনা, ঠিক আছে? যদি পুরুষ পরিবর্তনের পরেও ক্রিয়া না পাল্টায়, তাহলে কি হবে? সেটা ভাববাচ্য ভিতরে নিতে হবে। বোঝা গেল? আচ্ছা, বোঝা গেল ব্যাপারটা এই পর্যন্ত? বোঝা গেছে? হ্যাঁ কনফিউশন হ্যাঁ আছে? স্যার, হ্যাঁ স্যার, এখানটা খুব ভালো বোঝা গেল। মানে হ্যাঁ স্যার, এতদিন এটা বুঝতে ভাববার জন্য পেরেছি। বুঝতে অসুবিধা হতো, আজকে এটা বেশ ভালো বোঝা গেল। ভাববাচ্যের ক্রিয়াটা বলে দিই আবার। ভাববাচ্যের ক্রিয়াটা সব সময় প্রথম পুরুষে থাকে, সবসময় প্রথম পুরুষ, সবসময় প্রথম পুরুষ, কখনো উত্তম পুরুষ মধ্যম পুরুষ হয় না। কেন বলতো? কেন? কারণ উত্তম পুরুষ মধ্যম পুরুষ তো তুমি আমি সর্বনামগুলো, এই সর্বনামগুলো তুমি আমি সর্বনামগুলো তো উত্তম পুরুষ মধ্যম পুরুষ। এবারে ক্রিয়ার ভেতর, ক্রিয়ার ভেতর থেকে যে ভাবটা বেরিয়ে আসবে, সেই ভাবটা যদি উদ্দেশ্য হয় বা ক্রিয়াটা যদি স্বয়ং সাধিত হয়, তখন উত্তম পুরুষ মধ্যম পুরুষ কোথায় পাবো? তো সবসময় সেটা বিশেষ্য হবে, তাই না? ফলে ওই জন্য কখনোই ভাববাচ্যের ক্রিয়া উত্তম পুরুষ মধ্যম পুরুষে থাকে না, অলওয়েজ প্রথম পুরুষে থাকে। আর তাই ওর চেঞ্জ হয় না, শুধুমাত্র কাল, মানে কাল অনুযায়ী যে চেঞ্জটা ওটা হয়, পুরুষ অনুযায়ী চেঞ্জটা হয় না। স্বাভাবিকের তো দুরকম পরিবর্তন হয়, একটা হচ্ছে কাল অনুসারে, একটা পুরুষ অনুসারে। কিন্তু ভাববাচ্যের ক্রিয়ার পুরুষ অনুসারে কোনো চেঞ্জ হয় না, অলওয়েজ প্রথম পুরুষে থাকে। আর কাল অনুযায়ী হবে, দেখাচ্ছে, দেখাচ্ছিল, দেখাবে। কাল তোমাকে খুব সুন্দর দেখাবে, কাল তোমাকে খুব সুন্দর দেখাবে, ঠিক আছে? এ দেখাবে ভবিষ্যৎকালে। গতকাল তোমাকে খুব সুন্দর দেখাচ্ছিল অতীতকালে, আজ তোমাকে সুন্দর দেখাচ্ছে বর্তমানকালে। তার মানে কাল অনুসারে পরিবর্তন ঘটতে পারে, কিন্তু পুরুষ অনুসারে কোনো পরিবর্তন ঘটবে না, ঠিক আছে? এই হচ্ছে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। এবার ওই যে বললাম, ওই ভাববাচ্যের অনেকগুলো ভাগ আছে, ভাববাচ্যের অনেকগুলো ভাগ আছে, তিনটে ভাগ আছে। সেই তিনটে ভাগ ভালো করে বুঝে নিতে হবে, কিন্তু ফান্ডামেন্টাল গুলো একই থাকবে। স্যার, হুম, স্যার বলো। স্যার বলছিলাম যে কর্মবাচ্যের যে ক্রিয়াটা আছে, সেই হুম, কর্মবাচ্যের ক্রিয়াটাও তো ওই রকমই। কিরকম? এই যে স্যার খাওয়া হয়েছে, আমি বলে দিলাম যে পার্থক্যটা, ভাত, পার্থক্যটা বলে দিলাম যে হ্যাঁ খাওয়া হয়েছে, বিশেষণ, একটা খাওয়া বিশেষ, হ্যাঁ একটা খাওয়া বিশেষ, একটা হ্যাঁ খাওয়া বিশেষণ, বিশেষণ আর বিশেষ্য, কি করে চিনবে? হ্যাঁ ওটাই স্যার ফারাক।
কি করে চিনবে? রূপটা কি চিনবে কি করে? খাওয়া হয়েছে, খাওয়া হয়েছে। হ্যাঁ। দেখো, যদি এখানে ভাত তো থাকে, তাহলে ভাতের খাওয়া কি হবে? মিশে যাবে। আর কর্তা যদি সম্বন্ধ পদ থাকে, তাহলে কি হবে? মিল করো। কর্তা যদি সম্বন্ধ পদ থাকে, তাহলে কি হবে? আমার খাওয়া, আমার ভাত খাওয়া, বাপ বাচ্চা হয়ে গেল। আর যদি কর্তায় কি থাকে, কর্তা যদি দ্বারা থাকে, তখন কি হবে? কর্মবাচ্য হয়ে যাবে। আর ভাতটা তখন কি হয়ে যাবে? এগিয়ে যাবে। ভাতের সঙ্গে খাওয়ার কোনো যোগ থাকবে না। ভাত আর খাওয়া পাশাপাশি যদি বসে যায়, কর্ম আর এই বিশেষণ যদি পাশাপাশি বসে যায়, তাহলে বুঝবে ওটা মানে কর্ম আর এই খাওয়া, কর্ম আর এই খাওয়াটা যদি পাশাপাশি বসে যায়, তাহলে ভাব বাচ্চা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তখন ওটাকে তখন ওটা কর্মবাচ্য হয়ে যাবে। ঠিক আছে? আর সাধারণভাবে কর্তাতে এই দ্বারা দিয়া যেটা থাকে না, ওটা দিতে হবে। ওটা না দিলে সাধারণভাবে কর্মবাচ্য হয় না। ঠিক আছে? এবার দেখো, ভাব বাচ্চার তিনটে ভাগ আছে। ওই তিনটে ভাগ যদি শিখে রাখো, তাহলে বাচ্চা চিন্তা আরো সুবিধা হবে। এক হচ্ছে লুপ্ত কর্তা ভাব বাচ্য। লুপ্ত কর্তা, লুপ্ত কর্তা কিরকম হবে? তার কর্তা লোপ পাবে। যেমন এবার যাওয়া যাক। ঠিক আছে? এবার যাওয়া যাক, এই যাওয়া যাক, কোনো কর্তা নেই, কোনো ব্যাপার নেই। ঠিক আছে? যাওয়া নিজেই যাবে। কে যাবে? কে যাবে? যাওয়া, যাওয়া যাবে। তাহলে উদ্দেশ্য কোনটা? যাওয়া। বিধেয় কোনটা? এবার যাক। ঠিক আছে? বাক্যের উদ্দেশ্য, উদ্দেশ্য বিধেয় ভাঙতে শিখবো বাক্যে। যাওয়া যাক, এবার যাওয়া যাক। উদ্দেশ্য কে? এটা উদ্দেশ্য বাক্যে। আর এটা হচ্ছে বিধেয়, এটা বিধেয় প্রসারক। ঠিক আছে? এখানে কিন্তু কর্তা থাকবে না। এই বাক্যে, এই বাক্যে কোনো কর্তার জায়গা নেই। কর্তা দাও, দেখো দেওয়ার জায়গা আছে কোথাও? জায়গায় নেই। মানে উজ্জ্বল নয়, লুপ্ত। লুপ্ত, লুপ্ত আর উজ্জ্বল মতো পার্থক্য কি বলতো? উজ্জ্বলটা দেওয়া যাবে, উজ্জ্বলটা বসানোর জায়গাটা থাকবে, চাইলে বসাতে পারো, কিন্তু লুপ্ততে বসানোই যাবে না। ঠিক আছে? এটা লুপ্ত কর্তা, উজ্জ্বল কর্তা নয়, কিন্তু মনে রাখবে। 2 নম্বর, নম্বর হচ্ছে কি? সম্বন্ধকর্তা। সম্বন্ধকর্তা ভাব পাচ্ছ, কর্তা কিন্তু সম্বন্ধ পদের আকারে থাকবে। কিরকম? দেখো, যে আমার যাওয়া, আমার খাওয়া, আমার খাওয়া হবে না। এই যে আমার খাওয়া, কর্তা কি হলো? সম্বন্ধ পদের রূপ পেয়ে গেল, রয়ের বিভক্তি। এটা বলা হচ্ছে সম্বন্ধকর্তা ভাব পাচ্ছ। আরেকটা হচ্ছে গৌণ কর্মকর্তা ভাব পাচ্ছ। গৌণ কর্মকর্তা মানে কর্তা তখন গৌণ কর্মের রূপ পাবে। ঠিক আছে? এটা গৌণ না বলে কর্মকর্তা ভাব পাচ্ছ বলতে পারো, কিন্তু গৌণ কর্মকর্তা বললে একটু বোঝানো সহজ হয়। গৌণ কর্মের মতো রূপটা হয় বলে। যেমন আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। কাকে প্রশ্নের উত্তর আবার কি পাই জেনারেলি? কাকে প্রশ্নের উত্তর সাধারণত গৌণ কর্ম পাই। তাহলে কাকে প্রশ্নের উত্তরে কি পাওয়া যাচ্ছে? না, আমাকে পাওয়া যাচ্ছে। তাই গৌণ কর্মের মতো তার অ্যাপিয়ারেন্স হয়ে যাচ্ছে। এই জন্য বলা হচ্ছে গৌণ কর্মকর্তা ভাব বাচ্য। মানে এটা কর্তা অনুযায়ী লোক, একটা হচ্ছে কর্তা লোক পাবে, আর হচ্ছে কর্তা সম্বন্ধের চেহারা পাবে, আর একটা কর্তা গৌণ কর্মের রূপ পাবে। ঠিক আছে? তাহলে তিনটে হলো স্ট্রাকচার। একটা হচ্ছে লুপ্তকর্তা, একটা সম্বন্ধকর্তা, একটা গৌণ কর্মকর্তা। এটা কর্তা অনুযায়ী ভাব বাচ্চা ভাগ। এবং এবং এই ভাগগুলো জানা থাকলে ভাব বাচ্য চিনতে অনেক সুবিধা হয়। ঠিক আছে? এবার প্রত্যেকটা একটা করে স্ট্রাকচার ভেঙে রাখেন। ঠিক আছে? দেখো, প্রথমটা ভাগ ভেঙে দেখিয়েছি। এবার এবার যাওয়া যাক। তাহলে আমার যাওয়া হবে না।
উদ্দেশ্য কোনটা? যাওয়া। তার প্রসারক কোনটা? এইটা। ক্রিয়া বিধেয় কোনটা? হবে না। ঠিক আছে, উদ্দেশ্য, উদ্দেশ্য প্রসারক, বিধেয়। ঠিক আছে, আমাকে যেতে হবে। দেখো, এই যেতে, এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া নয়। এই যেতেটা কি? বিশেষ্য। এই যেতেটা বিশেষ্য। ঠিক আছে, বিশেষের কাজ করছে। তোমার প্রশ্ন করবে যে স্যার কি করেছে বিশেষের কাজ করছে, এরকম তো হয় নাকি? অসমাপিকা ক্রিয়াটা আমি বিশেষ বললাম, গাছ জুড়ে বিশেষ বলে যাবে না। দেখো, গাছ জুড়ে বলছি না, এটা বিশেষ রূপে কাজ করে বাংলাতে। উদাহরণ ছিল, আমি আমি খেতে ভালোবাসি। আমি কি করি? খেতে ভালোবাসি। এই খেতেটা কি বলতো? কর্ম। কর্ম মানে বিশেষ্য। তাহলে অন্য অন্য জায়গাতেও, অন্য জায়গাতেও ইত প্রত্যয়ান্ত অসমাপিকা ক্রিয়ার বিশেষ রূপে ব্যবহার আছে বাংলাতে। এমন নয় যে ইত প্রত্যয় যোগ করে দিলে সেটা অসমাপিকা ক্রিয়া হবে এবং সেটা বিশেষ রূপে কাজ করতে পারবে না। এখানে যেতেটাই হবে। কি হবে? যেতে হবে। কাকে? আমাকে। তাহলে এই আমাকেটা উদ্দেশ্যে প্রসারণ করে কাজ করছে, আর যেতেটা বিশেষের কাজ করছে। উদ্দেশ্যের কাজ, এটা উদ্দেশ্য, এটা হচ্ছে প্রসারক। ঠিক আছে, এটা বিশেষ্য পদ, এটা হচ্ছে তার, এটা বিশেষ উদ্দেশ্য হতে হলে বিশেষ হতেই হবে। বিশেষ অথবা সর্বনাম ছাড়া অন্য কেউ উদ্দেশ্য হতে পারে না বাক্যের, এটা জানো তো? বাক্যের উদ্দেশ্য হতে গেলে অবশ্যই বিশেষ অথবা সর্বনাম পদ হতে হবে। অন্য কোনো পদ বাক্যের উদ্দেশ্য হতে পারে না। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে উদ্দেশ্য, এটা তার প্রসারক, এটা হচ্ছে তার বিধেয়। গল্প শেষ। ঠিক আছে, বাচ্য সম্পর্কে তোমাদের আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে জানাবে। আমার মনে হয় না কোনো কনফিউশন থাকবে, বা থাকতেও পারে। ডাউট ক্লিয়ারিং করবো আমি পরবর্তীকালে দরকার মতো। আপাতত তোমরা, আশা করছি এটা মোটামুটি বুঝতে পেরেছো।